বাক্সে স্ট্রাকচার না বাক্সে দেওয়া সার্কিট নাই। সার্কিট সুইচিং জি স্যার। স্ট্রাকচার কি? স্যার স্ট্রাকচার অফ সার্কিট সুইচিং যেটা স্যার ডিসকোতে স্যার একজন বলেছিল স্যার। স্ট্রাকচার অফ সার্কিট সুইচিং আবার আলাদাভাবে কিছু আছে নাকি? না সার্কিট স্যার, ও সুইচিং এ মনে হয় বলতেছে স্ট্রাকচার অফ সার্কিট সুইচেস, সুইচের স্ট্রাকচার গুলো ছিল। জি স্যার ওটাই বলছিলাম স্যার। ও না 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 না, ভার্চুয়াল সার্কিট সুইচিং তো নাই। তাহলে স্ট্রাকচার অফ সার্কিট সুইচিং আসবে কই থেকে? ও স্যার স্যার ডিসকোতে আপনি বললেন যে না থাকবে না, তো আমি সেজন্য। আসলে বুঝি নাই ও কি বলছে। আমি সার্কিট সুইচিং তো থাকবেই। আচ্ছা দেখি তো ও কোন চ্যানেলে বলছিল। স্যার আমি অ্যানাউন্সমেন্টে। দেখি যে ভার্চুয়াল সার্কিট সুইচিং এর পরে যেটা আসে ওইটা, ওই যে একটা জি স্যার, ছবি দেওয়া থাকে যেটা, ওইটা। জি স্যার স্পেস ওইটা স্যার। ডিভিশন, স্পেস ডিভিশন সুইচ, তারপর আচ্ছা ক্রসবার আচ্ছা আচ্ছা, সুইচ। না 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 না, ওটা ইম্পর্টেন্ট না। আচ্ছা তো আমাদের পসিবলি এটা লাস্ট ক্লাসে বলতে পারো, আর কিছু নাই সামনে। তো আমাদের আহ, কি নিয়ে ফার্স্টে আমি প্রেজেন্টেশন নিয়ে কথা বলি, প্রেজেন্টেশনটা কিরকম হবে। আচ্ছা সো 4 জন মেম্বার, প্রেজেন্টেশন হবে অ্যারাউন্ড 16 মিনিটস, ঠিক আছে? 16 মিনিটস আমাদের প্রেজেন্ট করতে হবে। যদি 3 জনও হয় তাও চাইলে 12 মিনিটেও করতে পারে, বাট 16 মিনিটসেও করতে পারে, ইচ্ছা তার 12 থেকে 16 মিনিটের মধ্যে হবে 3 জন হলে। আচ্ছা প্রেজেন্টেশনে স্লাইড প্রিপেয়ার করতে হবে। স্লাইড প্রিপেয়ার করার জন্য তোমার দরকার হলে বই, ইভেন ইন্টারনেটেরও হেল্প লাগতে পারে, ঠিক আছে? তো স্লাইডের টপিক গুলা মানে আমরা কে কোন টপিকে করবে প্রেজেন্টেশন দেবে ওটা আমি আজকের মধ্যে দিয়ে দিব। তো আমাদের যে স্লাইড প্রিপেয়ার করতে হবে সেটা আমরা বই থেকে হেল্প নিব, দরকার পড়লে আমরা নেট থেকেও হেল্প নিতে পারি। আচ্ছা এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্সন 4 মিনিট পাবে প্রেজেন্ট করার জন্য। সো 4 4 16 মিনিট। সো ট্রাই টু ইকুয়ালি ডিস্ট্রিবিউট দ্য স্লাইডস অ্যামং দ্য টিম মেম্বার্স। সো যদি 16টা স্লাইড হয় তো 4টা স্লাইড করে পার মেম্বারকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ প্রেজেন্টেশনের উপর একটা মেজর মার্ক থাকে। এখন তুমি যদি একটা পার্সনকে খুব কম দাও, লাইক সে ইন্ট্রোডাকশন বলে চলে গেল, বাকিরা বলল, তারপরে আবার সে কনক্লুশনে আসলো, এরকম মেম্বারের জন্য মার্ক অনেক কমে যাবে। সো মানে সবাই চেষ্টা করবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে স্লাইডগুলোকে। আচ্ছা ফাইন। এরপরে এরপরে আর কি আছে? আচ্ছা তো আমরা প্রেজেন্টেশন কিভাবে নিব? আমরা প্রেজেন্টেশনে হচ্ছে হলো গুগল মিটে জয়েন করব। জয়েন করে আমাদের স্লাইড ওপেন করব। সবারই স্লাইডের অ্যাক্সেস থাকা লাগবে। স্লাইড ওপেন করব, যে যে স্লাইড প্রেজেন্ট করবে সে ওই স্লাইড ওপেন করে ওটা প্রেজেন্ট করা শুরু করবে। এটাই হচ্ছে হলো আমাদের মোটামুটি প্ল্যান। আচ্ছা তো প্রত্যেকটা মানে গ্রুপের প্রেজেন্টেশন শেষ হওয়ার পর প্রত্যেকটা মেম্বারকে 2টা করে কোয়েশ্চেন আস্ক করা হবে, 2টা 3টা করে, মানে যতগুলো দরকার পড়ে কোয়েশ্চেন আস্ক করা হবে। ওটাই বলতে গেলে তোমাদের ভাইবা, ঠিক আছে? আর কোয়েশ্চেনটা হবে হচ্ছে তোমার টপিক রিলেটেড, নট নেসেসারিলি তুমি যেটা প্রেজেন্ট করলা সেটাই রিলেটেড হবে, বাট তুমি যে টপিকের উপর প্রেজেন্ট করছো সেই টপিক রিলেটেড হইতে পারে। মানে যে পুরো গ্রুপের টপিকের উপর বেস করে হইতে পারে, নট লাইক যে আমি শুধুমাত্র গ্রুপের একটা পার্ট প্রেজেন্ট করছি টপিকের, ওই টপিকের উপরে কোশ্চেন করবে এমন না। পুরো টপিকের উপর, গ্রুপের পুরো টপিকের উপর কোশ্চেন হবে। সো দ্যাটস অল আই থিঙ্ক অ্যাবাউট কি জানি বলে এটার নাম কি, প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে হলো আমরা ফাইনাল পরীক্ষা, যেটা ফাইনাল পরীক্ষায় আমরা কি কি চ্যাপ্টার আছে, মাল্টিপ্লেক্সিং, লাইন কোডিং আর ট্রান্সমিশন মিডিয়া, এই তো। আচ্ছা সো আমরা একটু মোটামুটি দেখি যে কি ধরনের কোশ্চেন আছে এখানে, হইতে পারে কিরকম। আচ্ছা একটু বইটা খুঁজে বের করে।
লাইন কোডিং। আচ্ছা, আগে আমাকে একটা জিনিস বলো, তোমাদের মিড টার্ম অ্যাসেসমেন্টে পিসিএম রিলেটেড কোনো কোশ্চেন ছিল এই চ্যাপ্টার থেকে? হ্যাঁ স্যার, ছিল তো। পিসিএম রিলেটেড কোশ্চেন ছিল, আচ্ছা ঠিক আছে। এই চ্যাপ্টারের ফার্স্ট যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে বেসলাইন ব্যান্ডারিং কি, ডিসি কম্পোনেন্ট কি, সেলফ সিনক্রোনাইজেশন, ল্যাক অফ সেলফ সিনক্রোনাইজেশনটা কি, এই তিনটা জিনিস ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন থাকে। তারপরে আসা হচ্ছে হলো প্রত্যেকটা মানে এই প্রত্যেকটা স্কিমের জন্য একই ধরনের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে একটা বিট স্ট্রিম দিয়ে দেয়, বিট স্ট্রিম দিয়ে ওটার জন্য একটা বলে দেয় যে কোন স্কিম ফলো করে ওটাকে সিগন্যালে কনভার্ট করবা। তোমাদের কাজ হচ্ছে ওই বিট স্ট্রিমটা ফার্স্টে লিখে ওই বিট স্ট্রিমটাকে সিগন্যালে কনভার্ট করা, যেই বলবে স্কিম বলবে সেই স্কিম ফলো করে। ঠিক আছে, তো অবশ্যই যখন ছবি আঁকবা, ছবি আঁকার সময় এটা মাথায় রাখবা যে তোমাকে এরকম ইকুয়ালি কয়েকটা ভাগ করতে হবে। ইকুয়াল না হোক বাট ভিজিবলি মানে দেখতে সুন্দর হয় এমন ভাবে ভাগ করতে হবে। আমি কিন্তু স্পেশাল অ্যাসেসমেন্টের কথা বলতেছি। সো ইকুয়াল টাইম লাইনে ভাগ করতে হবে, ভাগ করার পর মাঝখানে বিটগুলো দিয়ে তারপর হচ্ছে হলো তোমাদের সিগন্যালটা আঁকতে হবে। সো কোশ্চেনটা থাকবে এরকম, একটা ভিস্ট্রিম দিয়ে বলবে যে এনআরজেড ফলো করে সিগন্যাল কনভার্ট করো বা বাইপোলার এমআই ফলো করে সিগন্যালে কনভার্ট করো। আচ্ছা, তারপরে কোশ্চেন থাকে হচ্ছে হলো প্রত্যেকটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তোমাকে কোশ্চেনটা কিন্তু বিট স্ট্রিম দিয়ে তারপরে কনভার্ট করতে বলতে পারে, অথবা তোমাকে একটা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টে ছিল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে বলে আমার স্কিমের বৈশিষ্ট্য হওয়া লাগবে এরকম যে কোনো থাকবে না, কি জানি বলে, বেসলাইন ব্যান্ডারিং বা ডিসি কম্পোনেন্ট প্রবলেম থাকবে না, হাই ব্যান্ডউইথ লাগলেও কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছিল ডিফারেনশিয়াল অথবা তোমার ম্যানচেস্টার অথবা ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। এই জিনিসগুলা তোমার জানা লাগবে যে কোন স্কিমের প্লাস পয়েন্ট কি, নেগেটিভ পয়েন্ট কি। ঠিক আছে, কারণ কোশ্চেনটা প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট দিয়ে বলতে পারে যে এইটা যেই স্কিম রিপ্রেজেন্ট করে সেই স্কিম দিয়ে এই সিগন্যালটা ড্র করো। সো এটা জানা লাগবে সবার। আচ্ছা, এখানে তাহলে আমাদের পড়া লাগবে কোনগুলা? এনআরজেড আই, এনআরজেড এল, তারপরে লাগবে হচ্ছে তোমাদের ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, তারপরে লাগবে হচ্ছে তোমাদের এএমআই মানে বাইপোলার এএমআই আর সুডো টার্নারি, আর হচ্ছে এমএলটি3। মাঝখানে এই 2B1Q, তারপরে যে 4DPM5 এগুলো লাগবে না, এমএলটি3টা লাগবে। আচ্ছা ফাইন, এইবার আসবে হচ্ছে ব্লক কোডিং। ব্লক কোডিং এর সর্বপ্রথম যে কোশ্চেনটা হবে যে ব্লক কোডিংটা কেন করা হলো, মানে কোন ব্লক, নরমাল অনেকগুলো স্কিম ছিল তারপরে ব্লক কোডিং এর কনসেপ্টটা আসলো কেন। এটা তোমরা এই জায়গাটা যদি পড়ো তাহলে বুঝবে, প্রবাবলি বাইপোলার এএমআই না এনআরজেড কোনটার জানি লং সিকোয়েন্স অফ জিরো যাতে না থাকে সেটা সাবস্টিটিউট করার জন্য হচ্ছে ব্লক কোডিং এর কনসেপ্টটা আসে। তারপরে তোমাকে যেটা থাকে ব্লক কোডিং যে তিনটে স্টেপ আছে, সেটা হচ্ছে হলো ব্লক করা, তারপরে হচ্ছে সাবস্টিটিউশন করা, তারপর হচ্ছে কম্বিনেশন করা। এই জিনিসটা হচ্ছে হলো তোমাদেরকে বর্ণনা করতে হলো, বাট এটা রেয়ার কোশ্চেন। মেইনলি কোশ্চেন, ছোট কোশ্চেন আসলে ব্লক কোডিং থেকে আসে হচ্ছে ব্লক কোডিংটা কেন করা হয়। ঠিক আছে, এরপরে যেটা থাকে 5 বিট বাই 4 বিট ব্লক কোডিং, যেটা সেটার জন্য তোমাকে এইরকম একটা টেবিল দিয়ে দিবে, তোমাকে বলবে এই টেবিলটা ফলো করে 4 বিট বাই 5 বিট ব্লক কোডিং ইউজ করে এই একটা বিট স্ট্রিমকে সিগন্যালে কনভার্ট করো। এখন এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে কোন স্কিম ফলো করে সিগন্যালে কনভার্ট করো। সো তুমি যদি না জানো যে ব্লক কোডিং আসলে কোন স্কিমকে ইমপ্রুভ করার জন্য আসছে, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। সো এখানে তোমার লেখা আছে যে এনআরজেড আই কে ইমপ্রুভ করার জন্য, কারণ এনআরজেড আই তে লং সিকোয়েন্স অফ জিরো থাকলে সমস্যা হয়। তো এনআরজেড আই কে ইমপ্রুভ করার জন্য আসলে ব্লক কোডিং স্কিমটা আসছে। আশা করি এরপরে তোমরা পারবা। তো তোমাদের এই জিনিসটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে সিগন্যালটা ড্র করো এনআরজেড আই ফলো করে। এখন এনআরজেড আই এর বদলে অন্যান্য জিনিসপত্র বলে, বাইপোলার এমআই বলতে পারে ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। মেন যেই কাজটা থাকবে সেটা হচ্ছে হলো তোমাকে 4 বিট 4 বিট করে ভাগ করা, ভাগ করে ওগুলোকে 5 বিটের
এই এনকোডেড সিকোয়েন্স দিয়ে রিপ্লেস করা। আচ্ছা 8 বিট বাই 10 বিট দরকার নাই। এরপর আসবে স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিং এরও ছোট কোশ্চেনটা এটা আসে যে স্ক্র্যাম্বলিং কেন ইউজ করা হয়েছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আর বড় কোশ্চেন আসলে তোমাকে বলবে B8ZS আর HDB3, তুমি একটা বিট স্ট্রিম দিয়ে দিবে, বিট স্ট্রিম দিয়ে বলবে B8ZS ফলো করে এটাকে ইয়াতে কনভার্ট করো, কি জানি বলে সিগন্যালে কনভার্ট করো, অথবা HDB3 ফলো করে এটাকে সিগন্যালে কনভার্ট করো। খেয়াল করো এখানেও কিন্তু আমাকে স্কিম বলে দেয় নাই যে কোন স্কিম ফলো করে আমি সিগন্যালে কনভার্ট করব। মাথায় রাখবা যদি এই স্ক্র্যাম্বলিং হয় তাহলে বাই ডিফল্ট AMI ফলো করে আমরা ওটাকে সিগন্যালে কনভার্ট করি, ঠিক আছে? এই তো। এরপরে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, এইটার কোশ্চেন তোমরা অলরেডি দেখে ফেলছো, আমার আসলে নতুন করে কিছু বলার নাই। একটা ভেরি কমন একটা কোশ্চেন থাকে, সেটা হলো যে একটা সিগন্যাল দেওয়া আছে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এত, তাহলে এটা স্যাম্পলিং রেট কত হবে? তো আমরা জানি অ্যাকর্ডিং টু নাইকুইস্ট ফর্মুলা অ্যাট লিস্ট টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হইতে হবে, 2 টাইমস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এইটা দিয়ে অঙ্ক আসে। আচ্ছা এখানে তোমার হলো 3টে স্টেপ আছে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর এনকোডিং। এগুলো আসলে আসে না, কারণ এগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এখান থেকে এই ম্যাথটা আসে যে কতটুকু স্যাম্পলিং হবে। আর আরেকটা ম্যাথ আসে, এটা তো তোমরা অলরেডি অ্যাসাইনমেন্টে করছো, যে একটা ছক দেওয়া থাকে, যেই ছকটা ফলো করে তোমাকে এই ছবিটা আঁকতে হয়, এই ছবিটা এঁকে এই ভ্যালুগুলা বের করতে হয়, রাইট? এরকম একটা কোশ্চেন করছো না তোমরা অ্যাসাইনমেন্টে? জি স্যার। আচ্ছা ছবিটা নট নেসেসারিলি 100% অ্যাকুরেট হতে হবে, কারণ তুমি যদি এখন স্কেল দিয়ে ছবি আঁকতে যাও ইউ ওয়ন্ট গেট এনাফ টাইম। বাট চোখের দেখায় মোটামুটি ঠিক রাখার চেষ্টা করো। আমি নিজেও স্কেল দিয়ে মাপবো না, বাট চোখের দেখায় ঠিক রাখার চেষ্টা করো। আচ্ছা এই তো তোমার হলো বেসিক্যালি একটা ছক দেওয়া থাকবে, ছকে কিছু ভ্যালু দেওয়া থাকবে, ওই ভ্যালুর উপর বেস করে এই ছবিটা আঁকতে হবে, ছবিটা এঁকে এই ভ্যালুগুলো ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে মেন কোশ্চেন এই চ্যাপ্টারে। আরেকটা আছে কোশ্চেন থাকে এইটা, এই যে স্যাম্পলিং রেট ইনটু নাম্বার অফ বিটস পার স্যাম্পল, বিট রেট ইকুয়াল টু স্যাম্পলিং রেট ইনটু নাম্বার অফ বিটস পার স্যাম্পল। এইটা তোমরা চাইলে দেখতে পারো, এইখান থেকেও ম্যাথ আসে, এক্সাম্পল 4.14। আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশনে ইউজুয়ালি কোনো আলাদা কোনো রকম কোশ্চেন আসে না, একটা কোশ্চেন আসে যে ডেল্টা মডুলেশনের কম্পোনেন্ট গুলা কি কি সেটা একটা ছবি এঁকে দেখাও, অথবা ডিমodulator যেটা সেটার একটা ছবি এঁকে দেখাও। আর সবচাইতে কমন কোশ্চেন যেটা একটা এরকম দেওয়া থাকে, ছক দেওয়া থাকে, এরকম একটা অ্যানালগ সিগন্যাল দেওয়া থাকে, বলবে যে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো স্টেয়ারকেস আঁকতে আঁকতে। সো আমরা জানি যে আমরা যেখান থেকে অ্যানালগ সিগন্যাল শুরু হয়েছে তার ঠিক নিচেরটা থেকে ধরবো, স্টেয়ারকেস আঁকা শুরু করব। এরপর হচ্ছে অ্যানালগ সিগন্যাল উপরে থাকলে স্টেয়ারকেস উপরের দিকে হবে, অ্যানালগ সিগন্যাল নিচে থাকলে স্টেয়ারকেস নিচের দিকে হবে। সো বেসিক্যালি তোমাকে এই ছকটা দিয়ে দিবে, একে এই সিগন্যালটা দিয়ে দিবে, বলবে যে এইটাকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করো। ডিজিটাল ডেটাতে কনভার্ট করার পর আবার বলতে পারে যে ডিজিটাল ডেটা পাইলা সেটাকে কোনো একটা স্কিম ফলো করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো। এই ডেল্টা মডুলেশনের সবচেয়ে কমন কোশ্চেন এইটাই। আচ্ছা আর তো এই চ্যাপ্টারে পড়ার কিছু নাই। আচ্ছা এরপরে আসতেছে চ্যাপ্টার 6 প্রবাবলি, মাল্টিপ্লেক্সিং। আচ্ছা মাল্টিপ্লেক্সিং এর মোটামুটি আইডিয়াও তোমাদের হয়ে গেছে, যেহেতু তোমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছো। শর্ট একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে গার্ড ব্যান্ড কেন ইউজ করা হয়। তারপরে মাল্টিপ্লেক্সিং চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে ম্যাথস। প্রত্যেকটা মাল্টিপ্লেক্সিং চ্যাপ্টার প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এভরি সিঙ্গেল ওয়ান। যদি ব্রড কোশ্চেন আসতে চায় তোমাকে বলতে পারবে যে এফডিএম এর একটা ছবি আঁকো, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কিভাবে হয় সেটা একটা ছবি দেখাইতে পারো, সেটা তোমাদের এখানে এই ছবিতে আছে। একইভাবে ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে হয় সেই ছবিটাও দেখাইতে পারে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ছোট ম্যাথ বাট আসে খুবই। তারপরে হলো এইখানে এটাও ছোট ম্যাথ, ধরো 2 মার্কের জন্য আসতে পারে, 6.2, 6.3। তারপরে হলো অ্যানালগ ক্যারিয়ার সিস্টেম, আমার কাছে মনে হয় না এটার কোনো ইম্পর্টেন্স আছে, এটা জাস্ট একটা ফালতু জিনিস, এটা মনে রাখার দরকার নেই। অবজেক্টিভ কোশ্চেন হলে আসতে পারে, বাট অবজেক্টিভ যেহেতু হবে না সে দরকার নেই। ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস অফ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইম্পর্টেন্ট, এটা রিডিং পড়বা।
আর এই অঙ্কটা পড়ো, বাট এই অঙ্কটা কখনো আসে না, মানে রেয়ার কেস এই অঙ্কটা আসে না, কারণ এখানে অ্যাজাম্পশনের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই অঙ্কটা ইউজুয়ালি আসে না, বাট দেখে রাখতে পারো। আচ্ছা, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং নো নিড। তারপরে আসছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল সিনক্রোনাস টিডিএম। সিনক্রোনাস টিডিএমের ফার্স্টে এই ছবিটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এই ছবিটার উপর বেস করে আসলে ম্যাথগুলো হয়। সো এই ছবিটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এমনি কোশ্চেন আকারেও দিতে পারি সিনক্রোনাস টিডিএমের একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখাও, ঠিক আছে? বাট এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথস। এই সিনক্রোনাস টিডিএমের প্রত্যেকটা ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট। এভরি সিঙ্গেল ম্যাথ ইজ ইম্পর্টেন্ট। একটা ম্যাথও অ্যাভয়েড করা যাবে না। তুমি থিওরি অ্যাভয়েড করো, দ্যাটস ফাইন, আর কিন্তু অ্যাভয়েড করা যাবে না, ম্যাথ অ্যাভয়েড করা যাবে না। কারণ ম্যাথে মোটামুটি ভালো একটা মার্ক থাকে, 5-6 মার্ক তো থাকবে। যেহেতু পূর্ণতে পরীক্ষা, তার মানে সবগুলোর মার্ক কমায় নিয়ে আসা হবে, ধরো 5 মার্কের থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রেখো, তোমাকে যদি বলে যে আরবিটারি ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করবে, আরবিটারি ডেটা মানে হচ্ছে তুমি র্যান্ডমলি নিজের মতো কিছু 0-1 বসায় সেটা দিয়ে দেখাবা যে মাল্টিপ্লেক্সিং কিরকম হইতেছে, ঠিক আছে? আরবিটারি কথাটা মানে হচ্ছে র্যান্ডমলি চুজ করা নিজের মতো। ইন্টারলিভিং দরকার নাই, ইন্টারলিভিং ইউজুয়ালি আসে না। ম্যাথ অবশ্যই ইম্পর্টেন্ট, এই যেহেতু সিনক্রোনাস টিডিএম থেকে ম্যাথ আসবেই আসবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি। আমি ফ্রেম রেটের যে সূত্রটা পড়াইছি, যে ফার্স্টে ফ্রেম ডিউরেশন বের করে যে এক সেকেন্ডে তৈরি হয়, সরি এত সেকেন্ডে তৈরি হয় একটা ফ্রেম, তাহলে 1 সেকেন্ডে তৈরি হয় কয়টা ফ্রেম। ইট ওয়ার্কস মোস্ট অফ দ্য টাইম। ইভেন আমার কাছে তুমি যদি এইভাবে আনসার করো, আমি ফুল মার্কই দিব। বাট দের ইজ অ্যানাদার কি বলে ফর্মুলা, সেটা হলো তোমার এইটা। ফার্স্ট হচ্ছে তোমার ইনপুট ডেটা রেট। ইনপুট ডেটা রেট হচ্ছে যে 1/bps হয়, ইনপুট ডেটা রেট ডিভাইডেড বাই পার ইনপুট স্লটে বিট সংখ্যা। আমি কি বুঝাচ্ছি, ধরো এরকম, তাহলে প্রত্যেকটা ইনপুট স্লটে বিট কয়টা করে? হ্যালো, 4টা করবে। 4টা করে, রাইট? না, প্রত্যেকটা ইনপুট স্লটে বিট কয়টা করে? ইনপুট So স্লটে একটা. ও একটা করে একটা করে। সো তুমি হচ্ছে না ফার্স্টে ইনপুট ডেটা রেট, দ্যাট ইজ 1 × 10⁶ mbps ডিভাইডেড বাই 1 বিট, তাহলে রেজাল্ট আসবে কত? 10⁶। এটাই হবে আনসার, 10⁶ ফ্রেমস পার সেকেন্ড। এই যে 10⁶ ফ্রেমস পার সেকেন্ড, এটা হচ্ছে একটা ফর্মুলা। আমি ওইটা বেশি ইজিয়ার ফিল করি। সেটা হলো যে আমার এত সেকেন্ডে তৈরি হয় একটা ফ্রেম, তাহলে 1 সেকেন্ডে তৈরি হবে কয়টা ফ্রেম, এরকম। আচ্ছা, সো এইটার তুমি আরেকটা পাবা, কঠিন একটু আছে। সেটা হলো যে প্রত্যেকটা ইনপুট টাইম স্লটে হচ্ছে 2 বিট করে থাকে। সো আমার 100 kbps স্পিড, মানে প্রত্যেকটা ইনপুট চ্যানেলের ডেটা রেট হলো 100 kbps, এবং আমার পার স্লটে 2টা করে বিট আছে। তাহলে আমার ফ্রেম রেট কত হবে? 50 frames per second. 50,000 Yeah, frames per second divided by 2, so 50,000 frames per second, এটাই হলো আনসার। সো এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা। আমি যে ফর্মুলাটা বলছি ওই ফর্মুলা অনুযায়ী তোমার আউটপুটে আসবে, ফ্র্যাকশন আসতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছে এটা করলে আমি ফুল মার্কই দিব। বাট অনেক সময় তুমি যদি ফ্র্যাকশন অ্যাভয়েড করতে চাও, তাহলে দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। এরপরে এমটি স্লট থেকে যে কোশ্চেনটা আসে, এটা তোমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে যে তোমার একটা হয় যে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম আর সিনক্রোনাস টিডিএম এর মধ্যে পার্থক্যটা কোথায়। সেটা হলো তোমার সিনক্রোনাস টিডিএমে যে চ্যানেলে ডেটা থাকুক আর না থাকুক, সেটার জন্য আউটপুট ফ্রেমে স্লট অ্যালোকেট হয়, বাট ইয়াতে এটা হয় না, স্ট্যাটিস্টিক্যাল টিডিএমে এটা হয় না। আর এমটি স্লট দিয়ে ম্যাথ তো তোমরা অলরেডি, মানে কোশ্চেন তো তোমরা ওই দেখছোই অলরেডি, ওই যে একটা সেন্টেন্স দেওয়া থাকে লাইক ইউ আর ব্যাড। এখন এটা ধরো 3টে চ্যানেল থেকে আসতেছে, প্রত্যেকটা ইনপুট স্লটে হচ্ছে একটা করে ক্যারেক্টার থাকে, তাহলে এটাকে মাল্টিপ্লেক্স করলে আউটপুট ফ্রেমগুলো দেখতে কিরকম হবে, এরকম একটা কোশ্চেন অ্যাসাইনমেন্টে করছো না তোমরা? জি স্যার। ওই যে একটা চ্যানেল সাইলেন্ট থাকে, জি স্যার।
ওইটা। সো সাইলেন্ট থাকার মানে হচ্ছে ওই চ্যানেলে কোনো ডেটা নাই, বাট ওটা যেহেতু সিনক্রোনাস টিডিএম তার মানে ওইটার জন্য আউটপুট ফ্রেমে স্লট কিন্তু ঠিকই অ্যালোকেট হবে। সো এর একটা ফাঁকা স্লট দিয়ে তোমার দেখাইতে হবে, এই যে এরকম একটা ফাঁকা স্লট দিয়ে দেখাইতে হবে। আচ্ছা, ডেটা রেট ম্যানেজমেন্ট, এটার প্রবাবলি ভিডিও একটা মিনিট। আচ্ছা, সো ডেটা রেট ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটার প্রবাবলি ভিডিও নাই বাক্সে, ঠিক আছে? বাট আমি ক্লাসে মোটামুটি দেখাই দিছি। তোমার এগুলো থেকে কোশ্চেন কিরকম হতে পারে, তোমাকে হচ্ছে হলো বলে দিতে পারে যে ধরো 4টা লাইন আছে, 20 kbps লাইন আছে, 2টা 40 kbps লাইন আছে। এটাকে তুমি যদি সেম ডেটা রেটে কনভার্ট করতে চাও তাহলে তুমি কোন ডেটা রেট ম্যানেজমেন্ট চুজ করবা, মাল্টি লেভেল না মাল্টিপল স্লট অ্যালোকেশন না পালস স্টাফিং, এইটা। তো এই এটা মনে হয় প্রবাবলি ইয়াতে নাই, তোমাদের বাক্সা ভিডিওতে না। সো ভেরি লেস পসিবিলিটি এগুলো আসবে। সো বেসিক্যালি এইখান পর্যন্তই তোমাদের শেষ, এরপর থেকে আর কোনো কিছু আসার কথা না, ঠিক আছে? নট ইভেন স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, ওটাও আসার কথা না, এই যে এইটা। বাট তোমরা চাইলে রিডিং পড়তে পারো, বাট দের ইজ আ হাই চান্স এটা আসবে না। যাই হোক, এক্সাম্পল 6.10 একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখবা। আর ফ্রেম সিনক্রোনাইজেশন বিট রিডিং পড়তে পারো। বেসিক্যালি ওর পর থেকে এই জায়গাটার পর থেকে সবকিছু তোমরা রিডিং পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে হলো তোমার এই চ্যাপ্টারে আর কিছু নাই। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এই শেষ, স্পেকট্রাম এটা তো পুরাই বাদ এরপর থেকে। এখানে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এই স্যার শেষ। ওই যে জি। ইন্টারাপ্ট করার জন্য সরি, এটা আজ সুইচিং চ্যাপ্টারটা কি একটু দেখানো যাবে? সুইচিং চ্যাপ্টারে কি ধরনের কোশ্চেন হয়? হ্যাঁ মানে হচ্ছে, হ্যাঁ এক্সাম্পল 8.1 প্রবলেম, টা আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ট্রান্সমিশন মিডিয়াতে আসলে বলার কিছু না। ট্রান্সমিশন মিডিয়ার সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড কেন হয়, ঠিক আছে? তারপরের কমন কোশ্চেন হচ্ছে হলো তোমার এই যে এই প্রত্যেকটা ছবি এঁকে বলে যে এটা ব্যাখ্যা করো, যে এই ছবি মানে কোএক্সিয়াল কেবলের কম্পোনেন্ট গুলো কি কি ওগুলো দেখাও। তারপর কানেক্টর গুলো কি কি, মানে ট্রান্সমিশন মিডিয়া আসলে পুরো চ্যাপ্টারে রিডিং পড়া, এটাতে মানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না এরকম। কারণ এইটা পুরাটাই আসলে থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। আর একটা খুবই কমন কোশ্চেন এবং ব্রড কোশ্চেন হতেছে যে ফাইবার অপটিক কেবলের যে 3টা মোড আছে ট্রান্সমিশনের, এই 3টা মোডের ছবি এঁকে পার্থক্য বলো, এইটা। তারপরে কোশ্চেন অ্যাপ্লিকেশন তো তোমরা অলরেডি জানো, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা আসছে এটা হচ্ছে মানে যদি তোমাকে ছোট কোশ্চেন করতে চায় তাহলে এটাই হচ্ছে ওয়ে, যে তোমাকে কয়েকটা অ্যাপ্লিকেশন দিয়ে বলবে আইডেন্টিফাই করো কোনটা কোন ট্রান্সমিশন মিডিয়াতে ইউজ হয়। তো কোনটাতে কোন ট্রান্সমিশন মিডিয়া ইউজ হয়, সো তোমাদের অ্যাপ্লিকেশনটা জানা খুবই জরুরি। তারপর গ্রাউন্ড প্রপাগেশন, স্কাই প্রপাগেশন, লাইন অফ সাইট প্রপাগেশন বলতে কি বুঝো সেইটা। তারপরে omnidirectional অ্যান্টেনা নট নেসেসারি, এই দুইটা ইম্পর্টেন্ট। প্যারাবোলিক অ্যান্টেনা, হর্ন অ্যান্টেনা ছবি আসে। তারপরে হচ্ছে হলো তোমার ইনফ্রারেডের একটা ছোট ব্যাখ্যা করা আছে, রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। আগে হচ্ছে মোবাইল ডেটা ট্রান্সফার ব্যবহার করা হতো। এই ট্রান্সমিশন মিডিয়া জাস্ট রিডিং পড়লেই আই থিঙ্ক মোর দেন এনাফ। এই তোমাদের হচ্ছে যে স্পেশাল অ্যাসেসমেন্টের যা তোমাদের পড়তে হবে। আর আজকে তোমাদের কুইজ আছে হচ্ছে সুইচিং এর উপর। তো স্যার সুইচিং এর স্পেশাল অ্যাসাইনমেন্টে কি কয়দিন অ্যাসেসমেন্ট, সময় দিবে স্যার? না অ্যাসাইনমেন্ট না, সরি স্পেশাল অ্যাসেসমেন্ট। জি স্যার, অ্যাসেসমেন্টে স্যার কয়দিন স্যার? সময় না, ওটা একটা এক্সামের মতো। ওকে 15 স্যার। মিনিটস এক্সাম। ধরো তোমার 3 ঘন্টা সময় দিবে, ওর মধ্যে যেকোনো 1 ঘন্টা তুমি পরীক্ষা দিবে এরকম। ওকে স্যার। ওকে, আচ্ছা। কে জানি জিজ্ঞেস করলো এই এক্সাম্পলটা, রাইট? জি জি স্যার। এইটার কোনো দরকারই নেই। আর স্যার ওই যে কি 8 করছে এটা আমি বলে দিই। হ্যাঁ একটু তোমার হচ্ছে টোটাল 8টা টেলিফোন লাইন আছে, 4টা বাম পাশে 4টা ডান পাশে। এই 4টার সাথে এদের মধ্যে কানেকশন ক্রিয়েট করবে। কি করছে যে মাঝখানে তোমার এখানে একটা মাল্টিপ্লেক্সার রাখছে, ঠিক আছে? মাল্টিপ্লেক্সার, সেই মাল্টিপ্লেক্সারটা কি করে 1 কে 1 আর একটা হচ্ছে তোমার এই 4, এই দুইটা সিগন্যালকে মাল্টিপ্লেক্স করে, সরি মাল্টিপ্লেক্সার এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। সো যেটা করে 1 আর 4 এর ইয়াকে
কানেক্ট করে একটা সিগন্যাল তৈরি করে যেটা যায় হচ্ছে 5 আর 6 এর কাছে। এখানে বলা আছে 1 কানেক্টেড 5 এর সাথে 4 কানেক্টেড 6 এর সাথে। এটা একটা ফালতু কথা, এটার কোনো বেস নাই। কেন 1 5 এর সাথে কানেক্টেড, 1 6 4 6 এর সাথে কানেক্টেড, এটার কোনো বেস নাই। সো এটা এই পুরা অঙ্কর মানে ছবিটাই পুরা ভেগ। আচ্ছা এটার কোনো জি ইম্পর্টেন্স নাই। স্যার ওই যে 8.2 টা একটু 8.2 টা প্রবলেম ওই যে হ্যাঁ এইটারও কোনো ইম্পর্টেন্স নাই। তারপরও ছবিটা কি আমি বুঝাই দিই। সো তোমার হচ্ছে 2টা অফিস আছে, এইটা একটা অফিস, এটা একটা অফিস। প্রত্যেকটা অফিসে 4টা করে পিসি আছে। ঠিক আছে? এখন এই যে তোমার সুইচটা আছে, এই সুইচে 4টা করে ইনপুট যাবে 4টা পিসি থেকে। আর এই যে সুইচ আছে এটাতে 4টা পিসি থেকে 4টা ইনপুট যাবে। কিন্তু আউটপুট বেরোবে 8টা। কেন আউটপুট বেরোবে 8টা? আউটপুটের 4টা ইউজ হবে হচ্ছে হলো এদের সাথে এদেরকে কানেক্ট করার জন্য। আর 4টা বের হবে হচ্ছে এদেরকে নিজেদের মধ্যে কানেক্ট করার জন্য। ঠিক আছে? কারণ এই যে সুইচ, এই যে 4টা পিসি, 4টা পিসিতে নিজেদের মধ্যেও কমিউনিকেট করা লাগতে পারে। সো তোমার 4টা ইনপুট গেল, 4টা পিসি থেকে ইনপুট সিগন্যাল, আউটপুট বেরোবে 8টা। এই 8টার মধ্যে 4টা হবে হচ্ছে হলো এখান থেকে এখানে ট্রান্সফার হবে, যাতে এই পিসি এই পিসির সাথে কমিউনিকেট করতে পারে, এই পিসি এই পিসির সাথে কমিউনিকেট করতে পারে। সোজা কথা এই অফিসের পিসি এই অফিসের পিসির সাথে কমিউনিকেট করতে পারে সেইটা। আর বাকি যে 4টা বেরোবে এই 4টা হচ্ছে হলো দেখো আবার পিছনে এসে ইনপুট লাইনের সাথে যুক্ত হয়েছে। এর কারণ হচ্ছে এরা যাতে নিজেদের মধ্যেও কমিউনিকেট করতে পারে। সো 4টা আউটপুট হচ্ছে হলো ইনপুট লাইনের সাথে এসে যুক্ত হবে। দ্যাটস ইট, আর কিছু না। স্যার আরেকটা খালি ওই যে ডিলের 8 পার্টটা 8.2.3 এটা just হ্যাঁ এইটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, মানে একটু বোঝাটা, একটা মিনিট হোল্ড করুন, ট্যাবটা নামায়। আচ্ছা আমরা চ্যাপ্টার 3 মনে আছে? চ্যাপ্টার 3 তে 4টা ডিলের কথা বলছিলাম। একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, একটা হচ্ছে হলো তোমার ডিলে, কি জানি বলে কিউইং ডিলে, আর একটা হচ্ছে প্রসেসিং ডিলে। এই 4টা ডিলের কথা মনে আছে? হ্যালো? জি স্যার আচ্ছা বলো তো প্রোপাগেশন ডিলেটা কি? তোমার বলতে হবে এমন কোনো নেই, কেউ কারো মনে আছে প্রোপাগেশন ডিলেটা কি? আচ্ছা স্যার Sir, রিসিভার থেকে সেন্ডারে যেতে যতক্ষণ লাগে। ভেরি গুড। তো তোমার একটা বিট রিসিভার সেন্ডার থেকে রিসিভারের কাছে যাইতে যেই সময়টা লাগে সেই সময়টাই হচ্ছে আমার প্রোপাগেশন স্পিড। প্রোপাগেশন স্পিডের ছিল, সূত্র ছিল ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। সো একটা বিট আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে যে সময় লাগে ফার্স্ট বিটটা, সেই সময়টাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। আচ্ছা ট্রান্সমিশন ডিলে কি ছিল? ট্রান্সমিশন ডিলে ছিল লেটস সে আমার 100 কিলোবাইটের একটা মেসেজ। তো আমার সোর্স থেকে ট্রান্সমিশন মিডিয়ায় 100 কিলোবাইট লোড করতে যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। তো আমার কি হচ্ছে, আমার যদি 100 কিলোবাইট মেসেজ থাকে, আমার 100 কিলোবাইট মেসেজ আমার সোর্স থেকে ট্রান্সমিশন মিডিয়াতে লোড করতে যেই সময় লাগে সেই সময়টা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। সেটা ছিল হচ্ছে হলো মেসেজ সাইজ ডিভাইডেড বাই দুরু, সরি, মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। ঠিক আছে? আচ্ছা এখন কিউইং ডিলে আর প্রসেসিং ডিলে আমরা জানি যে তোমার রাউটারের হচ্ছে হলো যখন একটা প্যাকেটকে প্রসেস করতে থাকে অন্যান্য প্যাকেট রাউটারের বাফারে এসে জমা হয়। এই বাফারে যতক্ষণ থাকবে ওটাই হবে হচ্ছে ওই প্যাকেটের কিউইং ডিলে। আর প্রসেসিং ডিলে কি হবে, যখন রাউটার একটা প্যাকেট প্রসেস করে, লাইক একটা প্যাকেটের কয়েকটা হেডার খুলে তারপরে হচ্ছে হলো রাউটিং টেবিল থেকে ডিসিশন নিয়ে আবার কিছু হেডার অ্যাড করে, এই যে হেডার খোলা দেন ডিসিশন নিয়ে আবার নতুন হেডার লাগানো, এই পুরো কাজটার জন্য সময় লাগে, ওটা হচ্ছে প্রসেসিং ডিলে। আচ্ছা যাক, এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন না। মেন কনসার্ন হচ্ছে এখানে আমার একটা সোর্স আছে এ, একটা ডেস্টিনেশন আছে বি, এদের মাঝখানে দুইটা রাউটার আছে, লেটস সে R1 আর R2।
আর সরি রাউটার বলি, দুইটা সুইচ আছে S1 আর S2। এখন আমাকে বলছে যে S1 থেকে S2 তে যেতে যে সময়টা লাগবে সেই সময়টা ডিলেটার একটা ফর্মুলা বের করে দিতে, এই তো। সো আমি S1 S2 এরকম দিলাম। তো ফার্স্ট অফ অল কি আসলো, সো এখন আমার হচ্ছে হলো দেখো এইখানে ডেটা ট্রান্সমিশন শুরু হচ্ছে, রাইট? এখান থেকে বাই দ্য ওয়ে পুরা জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, কারণ সার্কিট সুইচ নেটওয়ার্কের তিনটা ভাগ, একটা হচ্ছে সেটআপ ফেজ, একটা হচ্ছে ডেটা ট্রান্সফার, আর একটা হচ্ছে হলো টিয়ার ডাউন। তো এই প্রথম যেটা এটা হচ্ছে সেটআপ ফেজ, এটা হচ্ছে ডেটা ট্রান্সফার, আর এটা হচ্ছে টিয়ার ডাউন। তো সেটআপ ফেজে আসলে কি হয়, এ থেকে বি এর কাছে একটা রিকোয়েস্ট যাবে, বি থেকে এ এর কাছে একটা রেসপন্স আসবে, এটার পরে সেটআপ ফেজ শেষ। তো এ এর থেকে যেই সেটআপ রিকোয়েস্টটা যাচ্ছে সেটা এখান থেকে শুরু হলো। তুমি যদি এই বরাবর একটা লম্বা লাইন আঁকো, লাইন আঁকো, আমরা কি ওয়াই অ্যাক্সিস বরাবর টাইম দেখাচ্ছি না? জি স্যার। সো এই যে রিকোয়েস্টটা তুমি পাঠাবা, এই রিকোয়েস্টের ফার্স্ট বিট এখানে স্টার্ট হয়েছে, রিসিভারের কাছে যে পৌঁছেছে কি এইখানে না? জি তাহলে এই যে এইটুকু যে টাইমটা গেল, সরি এইটুকু যে টাইমটা গেল, এটা হচ্ছে হলো প্রপাগেশন ডিলে সেটআপ ফেজে, ঠিক আছে? আচ্ছা, এবার ট্রান্সমিশন ডিলে কি, এই যে এইটুকু হচ্ছে আমার পুরো মেসেজ, রাইট? এইটুকু এই অ্যাশ কালারটুকু হচ্ছে আমার পুরাটা মেসেজ। এই পুরাটুকু মেসেজ এ থেকে ইয়াতে লোড হইতে যে সময়টা লাগে, এ থেকে আমার ট্রান্সমিশন মিডিয়াতে লোড হইতে যে সময়টা লাগে, দ্যাট ইজ এই সিলভার বক্সটা, এটাকে বলা হয় আমার ট্রান্সমিশন ডিলে। সো আমি বলতে পারি এইটুকু হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। আচ্ছা, এই হচ্ছে এ থেকে বি এর কাছে রিকোয়েস্টটা গেল, এবার বি থেকে এ এর কাছে রেসপন্স আসবে। তো যে রেসপন্স আসবে ওটার ফার্স্ট বিট শুরু হয়েছে এই জায়গাটা, রাইট? জি তো তুমি যদি এই বরাবর একটা লাইন আঁকো, তাহলে ফার্স্ট বিটটা যে পৌঁছাইছে কি এইখানে, সো আমি বলতে পারি এইটুকু হচ্ছে প্রপাগেশন ডিলে। আর এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে, ঠিক আছে? সো আমার সেটআপ ফেজে দুইটা প্রপাগেশন ডিলে গেল, দুইটা ট্রান্সমিশন ডিলে গেল। এরপর হচ্ছে ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফারের প্রপাগেশন ডিলে তুমি যদি চিন্তা করো যে এখান থেকে ডেটা ট্রান্সফার শুরু হলো, একটা লম্বা লাইন আঁকো, যদি লম্বা লাইন আঁকো তাহলে এইটুকু হচ্ছে হলো ডেটা ট্রান্সফারের প্রপাগেশন ডিলে, ঠিক আছে? আর ডেটা ট্রান্সফার ট্রান্সমিশন ডিলে কতটুকু? ট্রান্সমিশন ডিলে হচ্ছে এই যে নীল বক্সটা, এই ব্লু বক্সটা পুরোটাই হচ্ছে হলো ডেটা ট্রান্সফার ফেজের ট্রান্সমিশন ডিলে। এরপরে আসতেছে হচ্ছে তোমার কি জানি বলে, টিয়ার ডাউন ফেজ। টিয়ার ডাউন ফেজ আসলে যে কোনো এক দিক দিয়ে আসতে পারে, এ থেকে বি এর দিকে একটা মেসেজ গেলে হয়, বি থেকে এর দিকে একটা মেসেজ গেলে হয়। এখানে দেখা যাচ্ছে হলো বি থেকে এর দিকে একটা টিয়ার ডাউন রিকোয়েস্ট গেছে, এটাই। তো যদি তুমি সেই টিয়ার ডাউন রিকোয়েস্ট দেখো, তো এই যে ইয়াটা আছে, লাইনটা আছে, লাইন অনুযায়ী এইটুকু হচ্ছে আমার টিয়ার ডাউনের প্রপাগেশন ডিলে, আর এই সিলভার বক্সটা হচ্ছে আমার টিয়ার ডাউনের ট্রান্সমিশন ডিলে, রাইট? সো এই যে প্রপাগেশন টাইমটা, যে স্লোপ অফ দ্য কালার্ড বক্স, এটা হ্যাঁ, একটু। স্লোপ অফ দ্য কেন বললো, এই দেখো এখান থেকে শুরু, ঠিক আছে? কালার্ড আচ্ছা হ্যাঁ। বক্সটা কি এখান থেকে শুরু হয়েছে, রাইট? জি হ্যাঁ। যে শেষ হলো এইখানে, এই যে স্লোপটা, এই যে তুমি এতদূর গেলা, এই যে স্লোপটা, এটাই হচ্ছে হলো আমার প্রপাগেশন ডিলে। ও আচ্ছা, আমি হচ্ছে কারণ কালার্ড বক্সের ভিতরে না, না, ঠিক কালার্ড আছে। বক্সের ভিতর যেটা, এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, কারণ এই পুরা মেসেজটুকু, এই পুরা মেসেজটুকু তোমার ট্রান্সমিশন মিডিয়াতে লোড করতে যে সময় লাগে ওটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। আর প্রপাগেশন ডিলে হচ্ছে ফার্স্ট বিটটা রিসিভার পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগে। সো ফার্স্ট বিট শুরু হয়েছিল এখানে, তারপর তুমি একটা লম্বা লাইন আঁকছো এবং ফার্স্ট বিটটা পৌঁছাইছে হচ্ছে এইখানে এসে, তার মানে এইটুকু সময় ডিলে হয়েছে, এইটুকু হচ্ছে তোমার প্রপাগেশন ডিলে, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, জি এইটাতে কোনো ওয়েটিং টাইমের ব্যাপার নাই। প্যাকেট সুইচিং মানে ডেটাগ্রাম সুইচিং যেটা আছে ওটাতে আবার একটা ওয়েটিং টাইমের ব্যাপার আছে, ওইটা ডিলেতে, ওইটা বুঝছো? এটা হ্যালো,
ওয়েটিং টাইমটা একটু দেখায় দিন স্যার। ওয়েটিং টাইম আসলে দেখেন, ওয়েটিং টাইমটা বরং ইজি, বাকিগুলো একটু টাফ। তো আমার এখানে এ আর বি হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন, ঠিক আছে? তাহলে এ থেকে ফার্স্টে রাউটার 1 এর কাছে যাবে, দেন রাউটার 1 থেকে রাউটার 2 এর কাছে, রাউটার 2 থেকে বি এর কাছে যাবে। তো ডেটাগ্রাম সুইচিং এ কোনো সেটআপ ফেজ বা কোনো স্টিয়ার ডাউন ফেজ নাই, একটাই ফেজ আছে, সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার ফেজ। তো যেটা হবে, এ থেকে ফার্স্টে ডেটা আর1 এ যাবে। তো এ থেকে যদি আমার আর1 এর কাছে যায়, ধরো এই যে এখানে ডেটাটা ট্রান্সফার শুরু হলো, তো তুমি যদি বরাবর একটা লাইন আঁকো, তাহলে এইটুকু সময় হচ্ছে হলো আমার, সরি ছোট জায়গা তো দেখো, তাহলে এইটুকু সময় হচ্ছে আমার প্রপাগেশন ডিলে এ থেকে আর1 এ যাওয়ার। আর এই যে নীল বক্সটা, এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে এ থেকে আর1 এ যাওয়ার, রাইট? জি স্যার, আগাম। এখন ধরো আর1 বিজি, আর1 এ অলরেডি অন্যান্য প্যাকেট আছে যেটাও প্রসেস করতেছে। যদি প্রসেস করতে থাকে, তাহলে এই যে ইয়াগুলা প্যাকেটগুলা পৌঁছাইলো, সেগুলো কি আর1 এ যে বাফারে জমা হবে, মানে স্টোরেজে জমা হবে। তার মানে ওটাকে স্টোরেজে কিছু সময় ওয়েট করতে হবে, যেটাকে আমি বলতেছি ওয়েটিং টাইম বা W1। ওকে, এরপরে আর1 থেকে আর2 এর কাছে ডেটা যাবে। সো আর1 থেকে তুমি এখান থেকে ডেটা শুরু হয়েছে, একটা লম্বা লাইন যদি আঁকো এখানে শেষ হয়। সো আমি বলতে পারি এইটুকু হচ্ছে আর1 থেকে আর2 এর প্রপাগেশন ডিলে, আর এই ব্লু বক্সটা হচ্ছে আর1 থেকে আর2 এর ট্রান্সমিশন ডিলে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আর2 তে যখন পৌঁছাবে, আর2 যদি বিজি থাকে, তাহলে বিজি থাকলে এই ওয়েটিং টাইম থাকবে, আর বিজি না থাকলে কোনো ওয়েটিং টাইম থাকবে না। আচ্ছা, এবার আর2 থেকে বি এর কাছে যাবে। আর2 থেকে বি এর কাছে যখন ডেটাটা যাবে, তুমি যদি এরকম করে একটা লাইন আঁকো, এইটুকু হচ্ছে আমার প্রপাগেশন ডিলে, আর এইটুকু হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। সো আমি বলতে পারি যে একটা সোর্স আর একটা ডেস্টিনেশন, সরি কি ব্যাপার, হ্যাঁ, একটা সোর্স আর একটা ডেস্টিনেশন যদি থাকে এবং তাদের মধ্যে যদি দুইটা সুইচ থাকে, তাহলে আমার একটা, দুইটা, তিনটা প্রপাগেশন টাইম লাগবে, তিনটা ট্রান্সমিশন টাইম লাগবে, দুইটা ওয়েটিং টাইম লাগবে। সো আমার সূত্রটা হবে তিনটা প্রপাগেশন টাইম, তিনটা ট্রান্সমিশন টাইম, দুইটা ওয়েটিং টাইম। যদি স্যার এখানে, একটা সমস্যা। হ্যাঁ বলো। স্যার এমন তো হতে পারে যে ট্রান্সমিশন টাইমের থেকে প্রপাগেশন টাইম অনেক ছোট, আর আমার তো ডেটা কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। তার মানে প্রথমটায় যখন ট্রান্সমিশন হচ্ছে, ততক্ষণে তো আমার ডেটা আবার দ্বিতীয়টাতেও ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। তাহলে আমি তিনটায় ট্রান্সমিশন যোগ কেন করব? এটা একটা ভালো কোশ্চেন। সো এখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আমি ট্রান্সমিশন বলতে তুমি কি এইখান থেকে মানে যখন আমি এ থেকে আর1 যাচ্ছি, আর1 থেকে আর2 তে যাওয়ার ডেটা ট্রান্সমিশন শুরু হয়ে যাবে, এরকম বলতে চাচ্ছ? মানে প্রথম বিটটা তো ততক্ষণ আরে পৌঁছায় গেছে, ওইটা আবার ট্রান্সমিট তো হতেই থাকবে, না, মানে এখানে একটা সবগুলো কাহিনী আছে, একসাথে হবে। এত স্মুথ ফ্লো হয় না। মানে ইউজুয়ালি এখানে একটা ব্যাপার আছে, উইন্ডো সাইজের একটা ব্যাপার আছে, যে এতটুকু ডেটা না আসা পর্যন্ত আমি ফার্দার ট্রান্সমিট করব না। ধরো তুমি যদি মনে করো যে এক বিট এ থেকে আর1 এ গেছে, সো সেকেন্ড বিটটা এ থেকে আর1 এ যাইতেই ফার্স্ট বিটটা আর1 থেকে আর2 তে অলরেডি চলে গেছে, এরকম আসলে হয় না, ঠিক আছে? কারণ আর1 একটা ইয়া থাকে যে এতগুলা বিট পাওয়ার পরে অতগুলো বিট মিলায় তারপরে আর2 এর কাছে পাঠাবে, এরকম। আর তারপরে কথা হচ্ছে এটার সাথে আসলে ট্রান্সমিশন ডিলের সম্পর্ক নেই। ট্রান্সমিশন ডিলের কথা হচ্ছে আমি এ থেকে মেসেজটা ট্রান্সমিশন মিডিয়া পর্যন্ত লোড করতে যে সময় লাগে, ঠিক আছে? সো তুমি 1 বিট লোড করলা, 2 বিট লোড করলা, 3 বিট লোড, ধরো 64 বিটের মেসেজ। সো 1 বিট, 2 বিট, 3 বিট, এরকম করে 64 বিট লোড করতে যে সময়টা লাগবে, ওটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, ট্রান্সমিশন টাইম। আর তুমি যেটা বলতেছো যে আর1 মানে সব জায়গায় ট্রান্সমিশন টাইম কি ক্যালকুলেট হবে কিনা, সব জায়গায় তো আসলে ট্রান্সমিশন টাইম লাগবে। কারণ এখান থেকে এখানে ট্রান্সমিট করার সময় ট্রান্সমিশন টাইম লাগবে, এখান থেকে এখানে ট্রান্সমিট করার সময় ট্রান্সমিশন টাইম লাগবে। আর তুমি যেটা বললা যে হ্যাঁ, যে স্যার যদি আমি এখান থেকে এখানে ডেটা ট্রান্সমিট করার সময় যদি এইটা থেকে এইটা ট্রান্সমিশন চলতে থাকে, তাহলে তো আসলে আমার ট্রান্সমিশন টাইম সব জায়গায় ক্যালকুলেট করা লাগে না। ইউ আর রাইট। বাট আসলে জিনিসটা এইভাবে হয় না। ইউজুয়ালি এ থেকে আর1 এ একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ডেটা যাওয়ার পরে আর1 আবার আর2 এর কাছে ওই জিনিসটা ট্রান্সফার করে। এট এ টাইম সবগুলো একসাথে নাও চলতে পারে, ঠিক
ঠিক আছে? তো কিন্তু স্যার বলা ছিল যে প্যাকেট হচ্ছে কোন সোর্স থেকে আসতেছে সেটা কাউন্ট করে না ডেটাগ্রাম। না, মানে হ্যাঁ, প্যাকেট কোন সোর্স থেকে আসতেছে সেটা কাউন্ট করে, কিন্তু প্যাকেটের সাইজ কতটুকু হবে এটা কি তোমাকে বলে দিয়েছে? বা না এখান স্যার। থেকে এখানে যে ছবিটা দেখাচ্ছে এটা তো একটা প্যাকেটের জন্য দেখাইতে পারে, রাইট? ধরো এই জি স্যার। এই ছবিটা যেটা দেখাচ্ছে এই ছবিটা একটা প্যাকেটের জন্যই দেখাচ্ছে। ধরো এই যে বলেই দিছে নেটওয়ার্ক ফর ওয়ান প্যাকেট। ও 1 প্যাকেট হলে ঠিক আছে স্যার, কিন্তু বড় যদি মেসেজ হয় কোনো, হ্যাঁ, যদি মাল্টিপল প্যাকেট হয় তাহলে কেস ডিফারেন্ট। তাহলে ওই রকম যদি ম্যাথ দেয় যে এত সাইজের একটা মেসেজ পাঠাতে হবে, তাহলে টোটাল ডিলে কত? হ্যাঁ, তোমাকে তাহলে প্যাকেট সাইজ বলে দিতে হবে। প্যাকেট সাইজ না বলে দিলে তুমি ক্যালকুলেট করতে পারবে না, তাই না? তাহলে তোমাকে যদি প্যাকেট সাইজ বলে দেয় তাহলে তুমি টোটাল মেসেজটাকে অতগুলা প্যাকেটে ভাগ করবা। ভাগ করার পর তুমি একটা প্যাকেটের জন্য ক্যালকুলেট করবে। একটা প্যাকেটের জন্য যেটা হবে সবগুলো ওই যতগুলো প্যাকেট আছে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবে। জি স্যার, বুঝছি। ঠিক আছে? বাট ইউজুয়ালি এরকম কোশ্চেন হয় না। ইউজুয়ালি বিট আকারেই থাকে। সো ওই যে তুমি মনে হয় আমাকে একটা মেইল করছিলা, রাইট? রিগার্ডিং জি যে স্যার। এই রাউটার থেকে এই রাউটার ট্রান্সমিশন টাইম এত, বা অল দ্য ট্রান্সমিশন টাইমস আর সেম, এরকম বলা আছে। জি স্যার। সো ওই রকম কোশ্চেন হয়, নট লাইক যে প্যাকেটে ভাগ করা থাকে এতগুলা প্যাকেট আছে, এরকম কোশ্চেন হয় না। যাই হোক, যে কোশ্চেন করছিলা যে এইটা ফর্মুলাটা কি বুঝতে পারছো কিভাবে কি হইলো এই স্যার তিনটার বুঝছি। প্রপাগেশন টাইম? জি স্যার, থ্যাংক কিন্তু ইউ স্যার। একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু অনলি ফর টু রাউটার। যদি দুইটা রাউটার থাকে তাহলে এই ফর্মুলা খাটবে। যদি এখানে তিনটা রাউটার থাকতো তাহলে কি হতো? তাহলে 4টা ট্রান্সমিশন টাইম, 4টা প্রপাগেশন টাইম, ওইটা 3টা বুঝছি। ওয়েটিং জি টাইম। স্যার। ঠিক আছে? জি। এই তো। তাহলে স্যার সার্কিট সুইচ নেটওয়ার্কের জন্য ফর্মুলাটা কি হবে টোটাল দিয়ে? সার্কিট সুইচ নেটওয়ার্কের জন্য আসলে কোনো ফর্মুলা নাই, কারণ এক হচ্ছে সার্কিট সুইচ এই যে ওয়েটিং টাইমটা থাকবে না। ঠিক আছে? সার্কিট সুইচে হচ্ছে টোটাল 5টা প্রপাগেশন টাইম থাকবে। 5টা না, ধরো ওয়েট 1 2 স্যার চারটা। হ্যাঁ, 4টা প্রপাগেশন টাইম থাকবে। এর মধ্যে চারটা 2টা ট্রান্সমিট। হচ্ছে, হ্যাঁ 4টা ট্রান্সমিশন টাইম থাকবে আর ওয়েটিং টাইম থাকবে না। এই সো 4টা প্রপাগেশন টাইমের মধ্যে 2টা সেটআপ ফেজে, একটা ডাটা ট্রান্সফারে, একটা হচ্ছে টিয়ার ডাউনে। আর তাহলে 4টা স্যার হুম দুইটা রাউটার থাকলে যেহেতু চারটা হচ্ছে, তাহলে আমাদের কি সবসময় এরকম ডাবল হবে? ইট ডাজন্ট ম্যাটার, তুমি দেখো এখানে রাউটার ওয়াইজ কিন্তু কোনো ওয়েট করে নাই। ও ও কিন্তু আচ্ছা, সোর্স টু হ্যাঁ হ্যাঁ। ডেস্টিনেশন চিন্তা করতেছে। যতগুলো রাউটারই থাকুক সূত্র একটাই। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে? ওকে, ফাইন। তো আর কোনো প্রশ্ন আছে কারো রিগার্ডিং দিস সেমিস্টার অর এনিথিং? স্যার একটা ছোট কোয়েশ্চেন ছিল যে জীবন এফিসিয়েন্সির দিক থেকে আমরা তো জানি যে ডাটাগ্রাম নেটওয়ার্ক হচ্ছে ওই সার্কিট সুইচ নেটওয়ার্ক থেকে ভালো। তাহলে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক যেটা, সেটা এটার মধ্যে তুলনা করতে বললে কোথায় যাবে? মানে ওইটা কি ডাটাগ্রাম ভার্চুয়াল থেকেও ভালো? না, ভার্চুয়াল সার্কিট সুইচিং যেটাতে হচ্ছে সবাই সুইচ করার চেষ্টা করতেছে, মানে দ্যাটস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। বিকজ আমার কেন ভালো, সার্কিট সুইচ কেন ভালো? সার্কিট সুইচ ভালো কারণ ওটাতে হচ্ছে সেটআপ ফেজ থাকে, সো রিসোর্স অ্যালোকেট হয়ে যায়, সো ওখানে কোনো ডিলের ব্যাপার থাকে না। দ্যাটস ওয়াই সার্কিট সুইচ ভালো, রাইট? একইভাবে তোমার ডেটাগ্রাম সুইচ কেন ভালো? ডেটাগ্রাম সুইচ ভালো হইতেছে যে এখানে কোনো রিসোর্স রিজার্ভেশন হয় না। যখন ডেটা আসে তখনই সেই অনুযায়ী ডিসিশন নিয়ে ট্রান্সফার করে দেয়। দুইটা কিন্তু দুই ক্ষেত্রে ভালো। একটাতে ডিলে কম হয়, আরেকটাতে ডিলে বেশি হয়। একটার এফিসিয়েন্সি কম, আরেকটার এফিসিয়েন্সি বেশি। আর ভার্চুয়াল সার্কিট সুইচ সেটা হচ্ছে দুইটার কম্বিনেশন। মানে এটাতে সেটআপ ফেজ স্টেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার এটা অন ডিমান্ডও হইতে পারে। সো ভার্চুয়াল সার্কিট সুইচ সেটা বেসিক্যালি দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যদি আমার যেই নেটওয়ার্কের জন্য যেটা বেটার, যদি আমার এখানে ডিলে বেশি হলে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে ডেটাগ্রাম অ্যাপ্রোচটা। ভার্চুয়াল সার্কিট সুইচিং এর ডেটাগ্রাম অ্যাপ্রোচটা মানে অন ডিমান্ড তৈরি করব। আর তোমার যদি হয় যে এখানে ডিলে খুব ইম্পর্টেন্ট ম্যাটার, রিসোর্স অ্যালোকেট করে রাখো সমস্যা নাই, বাট ডিলে খুব ইম্পর্টেন্ট ম্যাটার, সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে সার্কিট সুইচ অ্যাপ্রোচটা, যেখানে হচ্ছে আগে সেটআপ ফেজে রিসোর্স অ্যালোকেট করে নিব, তারপরে ইউজ করব। মানে দুইটার মধ্যে পার্থক্য বেসিক্যালি নাই। একটা মানে দুইটা দুই দিক দিয়ে ভালো। সার্কিট সুইচ ভালো হইতেছে, এটাতে কোনো ডিলে হয় না, আবার ডেটাগ্রাম ভালো হচ্ছে, এখানে কোনো রিসোর্স রিজার্ভ হয় না। সো পার্থক্য আসলে তুমি এইভাবেই বলে দিবা যে সার্কিট সুইচে ডিলে হয় না, বাট
ইয়াতে ডেটাগ্রাম অ্যাপ্রোচে ডিলে হয়, তারপর সার্কিট সুইচের তোমার রিসোর্স অ্যালোকেট হয়, বাট ডেটাগ্রামে রিসোর্স অ্যালোকেট হয় না, সো ডেটাগ্রাম এফিসিয়েন্সি বেশি। এই আচ্ছা স্যার। ফাইন। তো আমাদের সেমিস্টার মোটামুটি শেষ, আমাদের আর দেখা হবে হচ্ছে প্রেজেন্টেশন স্পেশাল অ্যাসেসমেন্টে, আর যেদিন মার্ক দিব সেই দিন, আদারওয়াইজ তো আর দেখা হওয়ার মনে হয় না কোনো কারণ আছে। তো সবাই ভালো থাকো, তোমাদের সামনে পরীক্ষা টরীক্ষা আছে, ভালো মতো পরীক্ষা দাও। জানি অনেক চাপ যাচ্ছে, কিছু মানে আমরাও আসলে এক্সপেক্ট করি না যে ফাইনালটাও হবে না, কারণ যেহেতু করোনা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয় নাই, সেহেতু ফাইনাল মানে আমরা ভাবছিলাম যে ভার্সিটিও খুলবে না, সো ফাইনাল হয়ে যাবে, যাক ফাইনাল হয় নাই। তো চাপ পড়ে গেল লাস্ট উইকে এসে, একটু কষ্ট করো, ঈদটাও মোটামুটি মাটি হয়ে গেল তোমাদের, বাট কি করার, কেউই আসলে মানে তোমরা মনে করতেছো আমরা মনে হয় ইচ্ছা করে চাইতেছি, আসলে আমরা ইচ্ছা করে চাইতেছি না যে তোমাদের ঈদ মাটি করি। জিনিসটা হচ্ছে তোমাদের সাথে সাথে আমাদের ঈদও মাটি হবে, কারণ কি তোমাদেরকে কোনো কিছু যদি আমরা করতে দেই ওইটার চেক করার দায়িত্ব তো আমাদের, রাইট? সো তোমাদেরকে দিয়ে আমাদের আবার ওগুলো চেক করতে হবে। আমরা চাই নাই তোমাদের উপর এরকম প্রেশার ক্রিয়েট করতে, বাট পরিস্থিতির শিকার হয়ে আমরা করতে চাইছি, যেটার জন্য সরি আমরা আগে থেকেই বলে নিচ্ছি। আর আশা করি কারোরই গ্রেড খারাপ আসবে না যদি কপি টপি না করে থাকো। প্রেজেন্টেশনে একটু ভালো মতো প্রিপারেশন নিও, আর যেই টপিকের উপর প্রেজেন্টেশন পাবা দয়া করে ওটা খুব ভালো মতো পড়ো, ঠিক আছে? কারণ কোশ্চেন কিন্তু ভালোই ঘুরায় পেঁচায় কোশ্চেন করবো, সাবধান। আর স্পেশাল স্যার অ্যাসেসমেন্ট, জি ওই যে লাস্টে যে একটা কুইজ হয়েছিল এখানে যে মাল্টিপল চয়েস ছিল, লাইক একজন কমেন্ট করেছিল যে আপনি কি মানে যদি রং আসে যেগুলি রাইট আসছে এগুলোর জন্য মার্কস দেওয়া হবে নাকি? এটা না আমি যতটুকু জানতাম যে বিইউএক্স থেকে অটো ক্যালকুলেট হয় এই বারটা, মানে তুমি যে কয়টা রাইট করবা সেইটার পোর্শন ক্যালকুলেট হবে। স্যার ভিউএক্স এ তো লাইক যদি 3টা রং আসছে 3টাই রং দিয়ে দিয়েছে বা 2টা রং দিয়ে দিয়েছে, একদম সলিড মার্কস গুলো। হ্যাঁ, এইটা আমি আসলে জানি না এটা বিইউএক্স নিজে ক্যালকুলেট করে আর ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগে। অ্যাজ ফার এজ আই নিউ যে এটা বিইউএক্স অটো ক্যালকুলেট করে, বাট কেন দেখাইলো না আমি জানি না। স্যার এটা এখন আর কি অনেক বড় সমস্যা, কারণ দেখা যাচ্ছে স্যার 5টা অপশন রাইট হয়, তো ওর মধ্যে দেখা যাচ্ছে আমি যদি 4টা রাইট করি মানে একটা ভুলের জন্য সবগুলোই ভুল হয়েছে। হ্যাঁ, এটা আমি মানি। আমি স্যার আসলে মাল্টিপল অনেকগুলো অপশন চয়েস থাকে কোশ্চেন স্যার। দেওয়ারই পক্ষপাতী ছিলাম না, কেন জি যে স্যার, এটা ওইদিকে খুবই ভালো হতো স্যার, এই মানে এই জি স্যার, জিনিসটা ট্রু খুবই ফলস পেঁচা গুলা লাগাইছে। অনেক ঝামেলা করছে। তো এই জন্য হচ্ছে হলো মাল্টিপল চয়েস করতে বলতে আমি এমসিকিউ রাজি ছিলাম, বাট মাল্টিপল চেক বক্সের যেটাতে মাল্টিপল আনসার সম্ভব ওইটার পক্ষপাতী ছিলাম না, এটা একটু ঝামেলা। আর তুমি যেটা বললা যে এমসিকিউ আসলে তোমাদের জন্য ইজি, মানে তুমি যদি বর্ণনামূলক কোশ্চেন দেওয়া হতো তাহলে কপি করার টেন্ডেন্সি অনেক বাড়তো, কপি ধরা পড়তো, অনেক ঝামেলা হতো। বাট এমসিকিউ দেওয়াতে এই জিনিস তোমাদেরও সুবিধা হয়েছে আমাদেরও সুবিধা হয়েছে, বাট ওই চেক বক্সে যেটা ওটা আমি মানে পছন্দ করি নাই, কিন্তু কিছু করার নেই, দিছে। যাই হোক, আর তো কিছু নাই। প্রেজেন্টেশন স্পেশাল অ্যাসেসমেন্ট ভালো মতো দিও সবাই। স্যার ওইগুলোর মার্কস কি তাহলে কাউন্ট হবে স্যার, মানে আগের কুইজ গুলাতে? এখন একটা কুইজে তো মনে হয় এটা আসছে, রাইট? জি মাল্টিপল জি, চয়েস। স্যার। একটা কুইজ। হ্যাঁ, তো ওইটা হচ্ছে হলো আমার বসে আগে দেখতে হবে, কারণ ওটা আমার ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ওটা যদি বাক্স থেকে অটো ক্যালকুলেট না হয়ে থাকে আমাকে ম্যানুয়ালি ওটা ক্যালকুলেট স্যার করতে এটা হবে। কি আপনি যদি করেন তাহলে সব সেকশনে করবে? সব সেকশন করবে কিনা এটা ডিপেন্ড করে আপন देयर ফ্যাকাল্টিজ। আমি বলবো যে এটা আমি করতেছি, বাকিরা করলে করতে পারে। এই কেউ হয়তো বা এটাও করতে পারে যে ওই কোশ্চেনটার জন্য পুরো মার্কই দিয়ে দিতে পারে, এটাও হইতে পারে, who knows? ঠিক আছে, ওকে দেন। Sir, আজকে পরীক্ষা দাও, আর 6 মিনিট পরেই তো পরীক্ষা শুরু। হ্যাঁ বলো কি? so about the group presentation, আমাদের Yeah. presentation, I'm still a bit confused. Are we supposed to like explain things about our topic? লেটস সে আমি তোমাকে বললাম সিনক্রোনাস টিডিএম, ঠিক আছে? সো সিনক্রোনাস টিডিএম এর ফার্স্টে একজন বলবে হচ্ছে সিনক্রোনাস টিডিএম জিনিসটা কি, ঠিক আছে? বা আমি তোমাকে বললাম শুধু টিডিএম বলে তোমাকে ফার্স্টে বের করতে হবে যে টিডিএম জিনিসটা কি, কিভাবে হয়। একটা ছবি দিবা স্লাইডে, ছবি দেওয়ার পরে ওই স্লাইড থেকে ওই ছবিটা এক্সপ্লেইন করবে যে এইভাবে টিডিএমটা হচ্ছে। এরপরে বললাম যে এরপরে আসবে কি, যে
সিনক্রোনাস টিডিএমটা কি। সিনক্রোনাস টিডিএম এর জন্য ওই যে একটা ছবি আছে না যে ইনপুট টাইম ওয়াইজ ভাগ করা, ওই ছবিটা দিবা, দিয়ে বর্ণনা করবা যে সিনক্রোনাস টিডিএম এই জিনিসটা। তারপরে তুমি ইয়া করতে পারো যে সিনক্রোনাস টিডিএম থেকে এমটি স্লট কিভাবে ইয়া করা হয়। তো এমটি স্লটের একটা ছবি দিলা, দিয়ে এক্সপ্লেন করলা যে সিনক্রোনাস টিডিএম একটা ড্রব্যাক হচ্ছে হলো এখানে চ্যানেলিটিটা থাকুক আর না থাকুক একটা আউটপুট ফ্রেমে একটা স্লট অ্যালোকেট হয়। সো বেসিক্যালি নর্মাল প্রেজেন্টেশনের মতো তুমি ছবি আঁকবা, ছবি দিবা স্লাইডে, সেই ছবিটাকে এক্সপ্লেন করার কাজই হচ্ছে তোমার। আচ্ছা স্যার। ঠিক আছে, অ্যান্ড আই উইল ট্রাই যে প্রেজেন্টেশনটা আমি জানি না সবাই কি করবে, বাট আমি চেষ্টা করবো ইংলিশ ম্যান্ডেটরি না করার। যদি ইংলিশ করতে পারো গুড, বাট ইংলিশ ম্যান্ডেটরি আসলে ডেটা কমেন্ট জিনিসপত্র ইংলিশে বোঝানো খুব টাফ। আনলেস ইউ আর রিয়েলি গুড এট ইট, ইংলিশে বোঝানো টাফ। বাট দেখি এটা অন্যান্য সেকশন কি করে। আমার মনে হয় না সব কেউ অ্যালাউ করবে, সবাই ইংলিশে করবে। যদি করে সবাই ইংলিশে, তাহলে ইংলিশে রাখবো। স্যার ক্যামেরা অন রাখতে হবে? ক্যামেরা নট ম্যান্ডেটরি, কিন্তু তাই বলে আবার এটা করতে যাও না যে স্লাইডটা ওপেন করে কাগজে লেখা আছে ওটা রিডিং করে দিব। ওগুলো জিনিস আমরাও করে আসছি, তো আমরা বুঝে যাব ঠিকই যে কে রিডিং করতেছে, কে স্লাইড দেখে বলতেছে। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আশা করি আর কারো কোনো ঝামেলা নাই। সবাই ভালো থাকো, ঈদ মোবারক। নেক্সট দিন আর ক্লাস নিব না, বিকজ ঈদ শুরু হয়ে যেতেছে, মাঝখানে আবার কালকে ছুটি আছে 27 রোজা। সো ঈদ মোবারক এভরিওয়ান, ভালো থাকো, ভালো মতো ঈদ করো, তারপরে মানে একদম ধুমধাম প্রেজেন্টেশন দিয়ে দিও 17, 18, 19-এ। স্যার দোয়া করবেন, ঈদ মোবারক। ঈদ ওকে, ঈদ মোবারক মোবারক। স্যার। আর স্যার নেক্সট কোনো কোর্সেস নিলে আমাদের একটু আগে থেকে বুক করতে দিয়ে আমি আর কোনো কোর্স নেব না। আমি 320 নিয়ে গত সেমিস্টার 320 নিয়েছি, তারপরে আমার যা হইছে ইভালুয়েশন, ওরে বাবা রে বাবা। স্যার থ্যাংক ইউ ফর অ্যান অ্যামেজিং সেমিস্টার। Welcome. I am happy that you guys had an amazing semester. Okay, ঠিক আছে guys. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।